স্পিরিচুয়াল অধ্যায়ে দেবভূমি দেবাঙ্গনে যে কথা বলছি সেইখানে আজকে আমরা মাতা পূর্ণাগিরির কথা বলবো। এই পূর্ণাগিরি বা পূর্ণগিরি যে নামেই ডাকো না কেন, সেটা হচ্ছে হুমায়ুন হিমালয়ে অবস্থিত। তার আগে আমি স্পিরিচুয়াল অধ্যায়ের সমস্ত সত্রীমণ্ডলী, দর্শক মণ্ডলীদের নমস্কার জানাই। পূর্ণাগিরি যাবার জন্য আমাদের একটা প্ল্যানিং হয়েছিল। প্ল্যানিংটা কিরকম, যে আমরা লখনৌ দেখব, তার সঙ্গে শ্যামলাতাল, মায়াবতী, লোহাঘাট, পাতাল ভুবনেশ্বর এগুলো দেখব, এর সঙ্গে পূর্ণাগিরি মাতাও দেখব। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা পুজোর ছুটিতে ঘর থেকে বের হই, তখন আমাদের টার্গেট থাকে প্রথমে আমরা কোনো দেবালয়ে যাব। সেটা দেবতার মন্দির হতে পারে বা দেবী মন্দির হতে পারে। সেই জায়গায় ঘুরে নিয়ে তারপর আমরা অন্যান্য জায়গাগুলো, যেখানে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বা ভৌগোলিক সৌন্দর্য রয়েছে, সেগুলো সমস্ত আমরা দেখতে যাব। তো সেরকম পুজোর ছুটি এক বছর অক্টোবর মাসের 12 তারিখে পড়েছিল। তো 12 তারিখে অক্টোবর মাসে হিমাচল প্রদেশে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কারণ ওখানে রোটাং পাস ইত্যাদি জায়গায় বরফ পড়তে শুরু করে দেয়। তো সেজন্য আমরা বললাম যে এটা আমরা এবারে কুমায়ুনের দিকে যাব। তো কুমায়ুনের দিকে যাওয়ার জন্য সেজন্য আমরা একটা রুট চার্ট তৈরি করলাম, যে টনকপুর যাব, ঠুলিঘাট, টুনসাম, পূর্ণাগিরি, শ্যামলাতাল, মায়াবতী আশ্রম, লোহাঘাট এবং পাতাল ভুবনেশ্বর। এই কটা জায়গা ঘুরে আমরা আবার লখনৌ হয়ে আমরা কলকাতায় চলে আসব। তো এরকম একটা অষ্টমীর দিনে অমৃতসর মেলে আমরা যাত্রা করলাম। পুজোর সময় ট্রেন যথা সময় ছাড়লো। হাওড়া থেকে বর্ধমান যেতেই কোনো একটা কলকাতায় অসুবিধা হয়েছিল ট্রেনের, যার জন্য ওই হাওড়া থেকে বর্ধমান যেতেই একটু সময়টা বেশি নিল। কিন্তু বর্ধমানে গিয়ে ওই যান্ত্রিক ত্রুটি সারিয়ে নেওয়া হলো, তার ফলে আর কোনো রকম সমস্যা হয়নি। তারপর আমরা সঠিকভাবেই সঠিক সময়ই আমরা পরের দিন লখনৌতে পৌঁছে গেলাম। এবার লখনৌ থেকে পূর্ণগিরি যেতে গেলে প্রথমে টনকপুর যেতে হবে। নামগুলো খুবই সুন্দর। তো টনকপুর যেতে গেলে আমাদের আইসবাগ স্টেশন, যেটা লখনৌতে অবস্থিত, সেখান থেকে টনকপুর যাওয়ার জন্য ট্রেন ছাড়ে। টনকপুরে ডিরেক্ট যাবে না, এটা মাঝখানে একটা ব্রেক হবে। তো স্টেশনে আমরা লখনৌ স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে সোজা আইসবাগ স্টেশনের কাছে চলে গেলাম। সেখানে একটা ছোট হোটেলে আমরা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য এবং কিছু খেয়ে নেওয়ার জন্য আমরা ঢুকলাম 3-4 ঘন্টার জন্য। ঢুকে তারপরে নৈনি এক্সপ্রেস আমরা রাত্রিবেলায় ধরলাম। রাত্রিবেলা নৈনি এক্সপ্রেস আইসবাগ থেকে পিলবিট হয়ে লালকুয়া পর্যন্ত যাবে। তো আমাদের টনকপুরগামী যে বগি, সেটা পিলবিটে রেখে নৈনি এক্সপ্রেস লালকুয়া চলে যাবে। পিলবিট থেকে ওই বগিকে সকাল 9:30 পিলবিট টনকপুর প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ট্রেন দেখে প্রাথমিকভাবে কিন্তু একটু অস্বস্তি লেগেছিল, কারণ সেই ছোট ছোট তার বার্থগুলো এবং আলো খুব মিটমিট করছে, মনে হচ্ছে ওই একটা যে স্লিপার বার্থ রয়েছে সেখানে আমরা আঁটবো না আর কি, বেরিয়ে যাব। তো যাই হোক, কেটে গিয়েছিলাম এবং ঠান্ডাও ঠিকঠাকই ছিল, যার ফলে অসুবিধা সেরকম হয়নি। তো কিন্তু আর সারাদিন যেহেতু খুব পরিশ্রম হয়েছিল, সেই জন্য
যে যার বাড়িতে উঠে শুয়ে পড়লো। খাবার দাবার ওই হোটেল থেকেই একটু তৈরি করে নিয়ে আসা হয়েছিল, খুব অল্প খাবার, যাতে মানে আরো পরের দিন বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিলগ্রিম স্টেশনে, তারপর আমরা টনকপুর যাব, সেজন্য খাবারটা ভীষণ স্বল্প রাখা হয়েছিল। তো এইভাবে আমরা মানে ওই ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়লাম। তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখি ঘড়িতে সকাল 5:30। দেখলাম গাড়িটা পিলবিটে দাঁড়িয়ে আছে, অর্থাৎ নৈনী এক্সপ্রেস রাত্রিবেলা কখন আমাদের ওইখানে ছেড়ে দিয়ে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। তো ছোট একটা স্টেশন, কিন্তু স্টেশনটা খুব মারাত্মক। তো দূর থেকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর একদম ক্লিন, মানে এত পরিষ্কার স্টেশন। ছোট ছোট স্টেশনগুলো দেখা যায় একদম ক্লিন স্টেশন। তো প্ল্যাটফর্মে বেঞ্চে আমরা ওই ব্রাশ করে তারপরে ওখানে বসে বসে চা খেলাম। তারপরে হালকা হালকা শীত রয়েছে, সেটা মানে উপভোগ করতে করতেই দেখা গেল যে ওই প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা উঠে ট্রেনে দৌড়ে উঠলাম। উঠে ট্রেন তখন ছাড়লো। ট্রেন ছাড়াটাও বেশ মজার। কোনো এক মা, সে হয়তো তার ছেলে যাবে টনকপুরে কাজের জন্য, সে ওই পরোটা তরকারি বা এরম জাতীয় কিছু টিফিন বক্সে তৈরি করেছে, করে ট্রেনের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম দিয়ে ছুটছে। তারপর ছেলে একসময় মায়ের হাত থেকে ওই বক্সটা তুলে নিল, মা তারপরে সেখানে দাঁড়িয়ে গেল। এরকম আমরা মজার জিনিস দেখতে দেখতে তো ছোট ছোট কতগুলো পাহাড় পেরিয়ে ক্রমশ হিমালয়ের নিকটবর্তী হলাম। ঘর গৃহস্থালী ইত্যাদি দেখাতে দেখাতে ট্রেন আমাদের নিয়ে চলে গেল এবং সকালবেলা গিয়ে টনকপুর পৌঁছালাম। কুমায়ুন হিমালয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে কিন্তু টনকপুর। এটা কুমায়ুনের প্রবেশদ্বার বলা যেতে পারে। এখান থেকে সড়ক পথে কাঠগুদামের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, যেটা প্রধান প্রবেশদ্বার বলে মনে করা হয়। আর কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের এখানে একটা খুব বিশাল বড় টুরিস্ট লজ আছে, অনেকজন মানুষ থাকতে পারে। রেল স্টেশন থেকে ওই 3.5 কিলোমিটার দূরে। আমরা একটা স্টেশনে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, নিয়ে কেএমবিএন এর লজে উপস্থিত হলাম। বিশাল বড় বড় ঘর, বারান্দাটাও খুব প্রশস্ত, আর লন হচ্ছে ফুলে ভরা। মানে আমাদের প্রথমেই ওই আপ্যায়নটা, যেমন পরিবেশের একটা আপ্যায়ন থাকে, তো তো সেই পরিবেশের আপ্যায়নটা আমাদের একদম মন প্রাণকে ভরিয়ে দিল। তো ম্যানেজার যিনি, তিনিও একজন ভদ্র মহিলা। তো আমাদের সঙ্গে যার ফলে তার কথাবার্তা মানে ভালোই হলো। তো তিনি যখন শুনলেন যে আমরা পূর্ণগিরি যাব, পূর্ণগিরিতে যেহেতু হাঁটতে হয়, তো উনি তখন বললেন আপনারা বিকেল বেলাটা বসে থাকবেন না, এখান থেকে ওই নেপাল বর্ডার ব্রহ্মপুরে আপনারা চলে যান, এবং ওখানে দেখবেন সারদা নদী আমাদের ইন্ডিয়াতে, সেটাই উল্টো দিকে হচ্ছে কালী নদী, তো ওইটাও একটু দেখে আসবেন। এবং উনি ওই ওনার মানে এই তো অফিস থেকেই একজন ছেলেকে বলে দিলেন যে বিনোদ ভার্মা, তাকে বললেন যে ব্রহ্মপুরে এনাদের একটু নিয়ে যাবে তুমি। তো বিনোদ ভার্মা লোকটিও খুবই ভদ্র, খুব শান্ত। তো আমরা মানে ওখানে ভেবেছিলাম যে কুমায়ুন লজেই আমাদের খাবার দাবার পাওয়া যাবে। তো ওদের সাময়িক কোনো কাজকর্ম চলছিল, ওরা বললো এই সময় আমাদের খাবারটা এই সময় পাওয়া যায়, এখানে তৈরি করানো হচ্ছে না, আপনারা বরঞ্চ কাছের ছোট কোনো হোটেল আছে খাবারের জন্য, তো আপনারা সেখান থেকে খাবার খেয়ে আসতে পারেন, মোটামুটি ভালো। তো আমরা তো তাই করলাম, স্নান টান করে খেয়ে এলাম। তারপরে বিনোদ ভার্মা আমাদের ভারত নেপাল বর্ডারের দিকে নিয়ে গেল রিক্সায় চড়িয়ে। তো সারদা নদী মানে একদম ওই বর্ডার রিজিয়নটা ভারতের হচ্ছে সারদা, আর নেপালি হচ্ছে কালী, এবং ব্রহ্মপুর হচ্ছে নেপালি। তো এই বর্ডার পার হতে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। যেমন আমরা জানি যে মানে যে দার্জিলিং থেকে মিরিক থেকেও আমাদের নেপাল বর্ডারে যাওয়া যায়, ঠিক সেরকমই নদী ব্রিজটাকে ক্রস করেই বর্ডার পার হয়ে গেলাম। এবং ওই ওখানে একটা পূর্ণাগিরি মাতার একটা রেপ্লিকা মন্দির রয়েছে, সেই মন্দিরেও আমরা একটু প্রণাম করলাম।
তারপরে ব্রিজের অন্যদিকে পৌঁছালাম, দেখলাম একটা ছোট দোকানপাট অনেক কিছু রয়েছে। কিন্তু ওই নেপাল বর্ডারে গেলেই যেমন সেই ছাতা কেনা ইত্যাদি ইত্যাদি মানুষের মানে ক্রয় ইচ্ছা বাড়ে। তো আমাদের সেরকম কোনো ইচ্ছা বাড়লো না, কারণ আমাদের কাছে যা জিনিসপত্র রয়েছে সাফিসিয়েন্ট, এক্সট্রা লাগেজ আমরা আর করতে চাইছি না। তো কিন্তু জায়গাটা খুব সুন্দর। ব্রহ্মপুর ব্রহ্মদেবের মন্দির রয়েছে এবং খুব মানে সাজানো, যার ফলে খুবই ভালো লাগলো। তবে টনকপুরের একটা কথা বলে দিই, টনকপুরের দিনের বেলাটা ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। একদম সন্ধে পর্যন্ত খুব সুন্দর, মানে রাস্তাঘাট খুব চওড়া পরিষ্কার, খুব ভালো লাগে। কিন্তু সন্ধে হয়ে গেলেই মানুষজনের অন্য কোনো কাজ নেই বলে মদ্যপদের আসর বসে যায়। মানে মোড়ে মোড়ে আপনি দেখবেন যে ওই বেশ কিছু মানে মানুষ, তারা নেপালিও হতে পারে, কুমায়ুনের লোকও হতে পারে, তো তারা ওই বোতল নিয়ে বসে তারা মদ পান করছে। তবে সাধারণ টুরিস্টদের তারা কোনো ডিস্টার্ব করে না। তো যাই হোক, আমরা ওইটা দেখে টেকে তারপরে আমরা ফিরে এলাম। এবার তার পরের দিন আমাদের পূর্ণাগিরিতে যাওয়ার, আর ওখানে আমাদের একজন মনোজ ভাই বলে আমাদের একজন ড্রাইভার আছেন, যিনি মানে আমাদের কুমায়ুন অনেকবার ঘুরিয়েছেন, কুমায়ুন থেকে গাড়োয়ালেও নিয়ে গেছেন, যার ফলে ওনার সাথে আমাদের একদম পুরোপুরি আত্মীয়তা মতন হয়ে গেছে। তো সেই মনোজ ভাইকে খবর দেওয়া ছিল, তিনিও চলে এসছেন সকালবেলায়। তো পূর্ণাগিরি মাতার মন্দির হচ্ছে টনকপুর থেকে 20 কিলোমিটার দূরে। আর টনকপুর থেকে ঠুলিঘাট বলে একটা জায়গা, সেটা হচ্ছে গাড়ি যায় পুরো 12 কিলোমিটার। এবার ঠুলিঘাট থেকে টুনসাস বলে আর একটা জায়গা আছে 5 কিলোমিটার। ওই পথটাতে জিপ যায়, লোকাল জিপ, সেটা কিন্তু আপনি যে গাড়ি ভাড়া নেবেন সেই গাড়ি যাবে না। আর 3 কিলোমিটার মানে ওই 5 কিলোমিটার। আর যদিও মানে সে বছরে খুব বৃষ্টি হয়েছিল হিমালয়ে, তো সেই বছরে প্রচুর ধস নামার ফলে রাস্তাঘাটে একটু সমস্যা হয়েছিল। ওই যে টুনসাস থেকে 5 কিলোমিটার যে পথ, সেটা 2 কিলোমিটার জিপে যাওয়া যাবে আর 3 কিলোমিটার হাঁটতে হবে। আবার টুনসাস থেকে দরবার হচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমরা দেখলাম মোটামুটি হিসাব করে টোটাল আমাদের 6 কিলোমিটার হাঁটতে হবে, এবং সেটার মধ্যে কিছুটা সিঁড়ি পথ, কিছুটা পাহাড়ি পথ। তো যাই হোক, কলকাতা থেকে ওই আমরা মনোজ তো চলে এসছে সকালবেলা হলদোয়ানি থেকে, ওর বাড়ি হচ্ছে হলদোয়ানি। তো ওই মানে 8টা নাগাদ চলে এলো, এসে আমাদের বললো তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরো। তো আমরাও ওই 8:30টার মধ্যে সকলে বেরিয়ে পড়লাম। কিন্তু দেখলাম টনকপুর থেকে ঠুলিঘাটের যে রাস্তা, সেটা বাজে, মানে অত্যন্ত বাজে। মানে বর্ষার সময় সেবারে এত বৃষ্টি হয়েছিল যে সমস্ত রাস্তা পুরো ভাসিয়ে দিয়েছিল, যার ফলে গাড়ি ঠুলিঘাট পর্যন্ত যেতে কতগুলো যে রাস্তা পেরোলো, যেখানে প্রচুর জল, মানে নদী একদম রাস্তার উপরে উঠে এসেছিল, এবং রাস্তার অবস্থাও পুরো একদম ভেঙে চুরে, কোনো কোনো জায়গায় জলও রয়েছে। যাই হোক, মনোজ ভাই খুব ভালো ড্রাইভার, খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমাদের 1.5 ঘন্টা ধরে, 12 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা সময় নিয়ে ঠুলিঘাটে গিয়ে পৌঁছালো। ঠুলিঘাটে গিয়ে আমরা দেখি যে প্রচুর গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। এবার ঠুলিঘাট থেকে যে জিপ রাস্তা টুনসাস, সেই জিপ রাস্তাও বন্ধ, কারণ ধস নেমেছে। ধস মানে কি, যে পুরো পাহাড় যেন রাস্তায় মাঝে মাঝে জায়গায় নেমে এসছে, এবং পাহাড়ের সঙ্গে গাছপালা ইত্যাদিও নেমে এসছে। তো আমরা বললাম তাহলে কি আমাদের মাতাজির দরবারে যাওয়া হবে না? তো তখন একজন লোকাল জিপ ড্রাইভার, উনি বললেন কেন যাওয়া হবে না, আমার জিপ ওই খানিকটা দূরে রাখা আছে, মানে আপনাদের কিছুটা যদি আপনারা হেঁটে আমার সঙ্গে যান তাহলে আমি আপনাদের নিয়ে যেতে পারবো। আমরা বললাম ঠিক আছে, তাই চলুন। তো এই পয়দল চলনা পড়েগা দিদি বলে, তো তার সে আমাদের পয়দল করে হাঁটাতে লাগলো। এবং
মানে সেখানে দেখা গেল যে এক একটা জায়গায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়ে গেছে, কিন্তু ভদ্রলোক এত ভালো ছিল, হাত ধরে ধরে প্রায় আমাকে দিদিকে পার করে করে এগিয়ে নিয়ে যেতে। তো হাঁটা শুরু হলো, মানে একদম সংকীর্ণ গিরিপথ, কোনো কোনো জায়গায় ঘন বন, এবং চড়াইটা বেশ মারাত্মক, মানে বেশ খাড়া চড়াই। তো খুব সাবধানে চারজনে এবং ওই ড্রাইভার যিনি একসাথে চলতে লাগলাম। উনি আমাদের অনেকটা গাইডের মতো এই পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চললেন। কোনো কোনো জায়গায় পাকদণ্ডি দিয়ে এগিয়ে নিয়ে গেলেন, যে পাকদণ্ডিগুলো একটু কম চড়াই, কিন্তু যে পাকদণ্ডিগুলো খুব চড়াই সেখানে উনি আমাদের বারণ করলেন যে পথ দিয়ে আসুন, পাকদণ্ডি দিয়ে নয়। তো যাই হোক, এইভাবে চলতে চলতে আমরা মাতাজিকে স্মরণ করতে করতে, প্রত্যেক মুহূর্তে বিপদ রয়েছে, কারণ এত নরম ওইখানকার মাটি যে যে ধস নেমে এসছে, সেখানে পাথরও যেমন মাটিও তেমনি, কোনোভাবে হোঁচট যদি খায় তাহলে হাত পা সমস্ত কেটে যাওয়ার সম্ভাবনা। তো এইভাবে করতে করতে আমরা 2 কিলোমিটার রাস্তা পার করে ফেললাম। পার করে দেখলাম যে কতগুলো জিপ দাঁড়িয়ে আছে। ওই ভদ্রলোকেরও জিপটা ওখানে ছিল। উনি গিয়ে নিজের জিপে উঠলেন এবং আমাদের বললেন আপনারা বসুন, এবং তারপরে আমি এই জিপ থেকে 2 কিলোমিটার রাস্তা আমরা আপনাদের নিয়ে যেতে পারবো। তারপরে আবার 1 কিলোমিটার রাস্তা, খারাপ রাস্তা, সেটা আবার আপনাদের হেঁটে যেতে হবে। জিপে উঠলাম আমরা, এবং তারপরে আরো বেশ কিছু লোককে, যারা ওই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে, 12 জন টোটাল মানুষকে সে জিপে তুললো। তো ঠেসে ঠুসে কোনো রকমের তোলা হলো। তো আমরা ভাবলাম 2 কিলোমিটার রাস্তা বাবা, তুমি যা পারো করো, কোনো রকমে নিয়ে চলো আমাদের। মাথা পিছু দক্ষিণা নিল 10 টাকা করে, খুবই কম। তো আবার 1 কিলোমিটার সেখানে নেমে আবার 1 কিলোমিটার হাঁটলাম টুনসাস পর্যন্ত। তবে সেই রাস্তাটা কিন্তু প্রথম রাস্তার তুলনায় বেশ ভালো। মানে প্রথম রাস্তাটা যেমন প্রতি মুহূর্তে হোঁচট খাওয়ার সম্ভাবনা ছিল, এই সেকেন্ড যে রাস্তাটা, যেটা আরো 1 কিলোমিটার হাঁটতে হলো, সেটা কিন্তু মোটামুটি, মানে জিপটা যেতে পারছে না যেহেতু প্রচুর পাথর পড়ে আছে রাস্তার মধ্যে, কিন্তু দেখে শুনে হেঁটে গেলে কোনো প্রবলেম নেই। টুনসাসে গিয়ে দেখলাম, আমরা এইভাবে টুনসাসে পৌঁছালাম। টুনসাসে গিয়ে দেখলাম যে সেখানে অনেক খাবার দাবারের দোকান আছে, ওই পকৌড়া, তারপরে জিলিপি ইত্যাদির দোকান রয়েছে, কিন্তু অসম্ভব মাছি, মানে মাছির একদম, মানে সমস্ত দোকানে মাছিতে ভর্তি। সুতরাং খাবার ইচ্ছা একদমই কারোরই হলো না। আমাদের সঙ্গে কিছু বিস্কিট ছিল আর ওই চা কিনে, তো সেটাই খাওয়া হলো। আর প্রচুর বাঁদর দেখলাম, বাঁদর এবং মানে হনুমান, বাঁদর দুটোই, আর কুকুরও রয়েছে। তো তারা অভুক্ত রয়েছে, গাছপালা যেহেতু পড়ে গেছে সেজন্য রাস্তাও বন্ধ, মানুষজনও কম যাচ্ছে। তো যার ফলে তারা কারোর কাছে যদি কোনো খাবারের প্যাকেট দিচ্ছে তাহলে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো ওইখান থেকে আমাদের হাঁটা শুরু হলো। হাঁটতে হাঁটতে দেখলাম সবাই মাতাজির জয়ধ্বনি দিচ্ছে, আমরাও সেই জয়ধ্বনিতে তাদের সঙ্গে গলা মেলালাম। এবার পথটা কিন্তু খুব মজার, একদম ঠিক বৈষ্ণোদেবী যাবার যে পথ ঠিক সেরকম। রাস্তার ধারে আস্তে আস্তে বিশাল বড় বড়, মানে রাস্তাটাই হচ্ছে যেন সিঁড়ি পথ, মানে অনেকটা চওড়া চওড়া সিঁড়ি, তারপরে এক ধাপ উপরে উঠলো, আবার খানিকটা চওড়া সিঁড়ি, আবার এক ধাপ উপরে উঠলো। আর দুটো পাশে হচ্ছে অসংখ্য দোকান। সেই দোকানের ওপরেও মানুষ রাত্রিবেলা থাকে, বেশ গদি টদি ওলা বিছানা করা, মশারি টাঙানো, এবং রাজকীয় বেশ ব্যবস্থা, খাবার দাবারও তারা তৈরি করছে। তো এগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল যেতে। আর এই পূর্ণাদেবী, পূর্ণাগিরি বা পূর্ণাগিরি, এই দেবী কিন্তু ভীষণ জাগ্রত, বিশেষ করে দুটো সময়ে। একটা হচ্ছে চৈত্র মাসে, মানে ওই যে সময়টাতে আমাদের বাসন্তী পুজো হয় ওই সময়টায়, এবং আর একটা হচ্ছে দুর্গাপুজোর সময়। ওই দুটো সময় ওখানে মারাত্মক ভিড় হয়। তবে চৈত্র মাসের ভিড়ের সময় হচ্ছে
লক্ষ লক্ষ লোক যায়। কিন্তু দুর্গা পুজোর, যেটা আমাদের দুর্গা পুজো অর্থাৎ আশ্বিন মাসে, তখন কিন্তু লোকের সংখ্যাটা তুলনামূলকভাবে কম থাকে। তো এখানটাতে হচ্ছে যে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে বলতে আমরা যাচ্ছি, তারা যেটা জানালো যে সতী যখন মানে যজ্ঞস্থলে, বাবার যজ্ঞস্থলে গিয়ে দেহত্যাগ করেছিলেন, তারপর দেবাদিদেব মহাদেব সতীকে পিঠে ফেলে সমস্ত ত্রিভুবন জুড়ে তার নৃত্য শুরু হয়। এবং তখন ওই সৃষ্টি স্থিতি ইত্যাদিকে রক্ষা করার জন্য দেবতাদের অনুরোধে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতী মাতার দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত করেন এবং নাভির যে অংশটা সেটা পড়ে পূর্ণাগিরি অংশে, পূর্ণাগিরি শিখরে। এবং এটা কুমায়ুনের মহারাজা জ্ঞানচন্দ্র তিনি স্বপ্নাদিষ্ট হন যে ওখানে মায়ের নাভি পড়েছে। ওই একদম পাহাড়ের চূড়োয় মন্দিরটা, খুব ছোট্ট মন্দির, আর একদম পাহাড়ের চূড়োয়, ত্রিকোণ যেন পাহাড়টা, তার চূড়োয় ওই মন্দির, সেখানে দেবীকে তিনি প্রতিষ্ঠিত করেন। আর এই দুবার করে পুজো হয়, একটা চৈত্র মাসে আর একটা আশ্বিন মাসে। এবং টুনশাস থেকে ওই যেতে হয়, যে সময় ওই মেলা বসে তখন ঠুলিঘাট পর্যন্ত, যেখানে আমাদের লাস্ট মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল মনোজ ভাই, তো ওইখান থেকে কিন্তু হাঁটতে হয়, কারণ দোকানপাট ইত্যাদি ওইখান থেকে বসতে শুরু করে দেয়। মানে আমি আগেই বললাম যে আশ্বিন মাসের তুলনায় চৈত্র মাসের বাসন্তী পুজোর সময় এটা অনেক বেশি ভিড় হয়, যার ফলে ঠুলিঘাট থেকেই মানুষকে 8 কিলোমিটার হেঁটে দেবীর দরবারে পৌঁছাতে হয়। আর পথের দুধারে বললাম যে মানে পথটা হচ্ছে ওই মানে অনেকটা চওড়া চওড়া পথটাই মানে বাঁধানোই, অনেকটা চওড়া চওড়া সিঁড়ি, তারপরে আর একটা স্টেপ, এইভাবে পথ। আর দুপাশে দোকান, দোকানগুলোতে সিডি বাজছে, মায়ের জয়ের ধ্বনি হচ্ছে, যে কিভাবে মানুষজন কষ্ট করে যাচ্ছে মায়ের কাছে কাঁধে বাঁক নিয়ে, সেই সমস্তগুলো সিডিতে দেখানো হচ্ছে। এবং বেশ একটা খুব মানে আনন্দদায়ক পরিবেশ। তো আমরাও খুব মজা করতে করতেই ওই পথে যেতে মানে করলাম। তো একটা জায়গায় গিয়ে দেখলাম লেখা আছে যে পূর্ণাগিরি দরবারকে নিয়ে আখরি দোকান। আখরি দোকান মানে ওইটাই লাস্ট দোকান, সেখানে আমাদের ফল মূল প্রসাদ যা কিছু কেনার সেগুলো কিনে নিতে হবে। তো আমরা তো ফল ফুল যা যা কেনার ওখানে, এবং ঠাকুরের জন্য একটা স্পেশাল ওরা প্যারা তৈরি করেছে, তো সেগুলো বিক্রি করলো। তো আমরা ওগুলো সমস্ত নিয়ে এগোতে থাকলাম এবং দেখা গেল যে আমাদের পুরো বোকা বানিয়ে দিয়েছে। ওই যে আখরি দোকান লেখা ছিল, তার মোড়টা পেরোতেই দেখলাম আবার দোকানের সারি। তো দিদি তখন মন্তব্য করলো, বা আমাদের তো বেশ বোকা বানালো। তো যাই হোক, বোকা বানিয়েছে, ঠাকুরের হয়তো ইচ্ছা হয়েছে যে দূর থেকে আমরা তার প্রসাদ ইত্যাদিগুলো বহন করে নিয়ে যাই, সেই জন্যই হয়তো মাতাজি এটাই করেছেন। এটাই ওকে বললাম। বলে তারপরে আমরা এগোলাম। বেশ কিছুটা পথ যাওয়ার পরে দেখি যে ওই যে পথটা এতক্ষণ হাঁটছিলাম সেটা শেষ হয়ে গেছে। এরপরে টিনের শেড দেওয়া লম্বা সিঁড়িপথ, এবং সেই সিঁড়িপথটা বললাম ওই যে পাহাড়ের চূড়োয় যে মন্দিরটা, সেই মন্দিরের নিচে থেকে মানে মন্দিরের ওপর মানে ওইখান থেকে একদম নিচে পর্যন্ত সিঁড়িপথ, এবং সিঁড়িটা দেখা যাচ্ছে যে একদম সোজা লম্বা সিঁড়ি উঠে গেছে। তো দিদি খুব ভয় পেয়ে আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ওই অতটা সিঁড়ি উঠতে হবে নাকি? আমারও ধারণা ছিল না। আমি বললাম হয়তো উঠতে হবে, কারণ তা নয় তো নিচে তো কোনো মন্দির দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, ওই সিঁড়ি পথ দিয়ে আমরা, আর দুপাশে রেলিং করা রয়েছে, একদিক থেকে যাবার একদিক থেকে আসার, তো সেই সিঁড়ি পথ দিয়ে আমরা মাতাজির দরবারের দিকে উঠতে লাগলাম। তো যতই দেখে ভয় লাগছিল যে এতটা খাড়া খাড়া সিঁড়ি, তো উঠবো কি করে, কিন্তু ওটার সময় দেখলাম মা যেন সে টেনে নিয়ে যাচ্ছেন, আমাদের কোনো কষ্টই হচ্ছে না। তো ওইভাবে ওই সিঁড়ি পথে বেশ খানিকটা ওপরে উঠে দেখলাম সারদা নদী, যেটা সেটা একদম পুরো ফিতের মতন দেখাচ্ছে, এতটা উঁচুতে উঠে গেছি।
এবং ওখান থেকে কালী নদীর প্রবাহ পথ, যেটা আমরা গতকাল ব্রহ্মপুরে গিয়ে দেখেছিলাম। তারপর টনকপুর শহর, নেপালের গ্রাম এবং ভারতবর্ষের গ্রাম, কৃষি জমি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং দরবারে যখন পৌঁছালাম, সেখানে গিয়ে তো লাইন দিতে হলো। তারপর লাইন দেখি আর এগোয় না, ধীরে ধীরে লাইন এগোচ্ছে। কি ব্যাপার, লাইন এগোচ্ছে না কেন? তখন একটুখানি এগিয়ে গিয়ে মানে ওই মানুষের পাশ দিয়ে গিয়ে কি ব্যাপারটা হচ্ছে, কেন লাইন এগোচ্ছে না, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসীরা না একটু অস্থির। আমি দেখি যে পশ্চিমবঙ্গের বাইরের লোকজনের, তাদের খুব একটা অস্থিরতা নেই, তারা ওই ঠিক আছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। আমরা কেন দাঁড়িয়ে রয়েছি, কি হয়েছে, এই সমস্ত আমাদের প্রশ্ন খুব বেশি। তো যাই হোক, দাঁড়িয়ে থাকতে থাকতে কেন ব্যাপারটা কি দেখি গিয়ে বলে এগিয়ে গিয়ে দেখতে গিয়ে দেখি স্থানীয় একজন মহিলা, তার মাথায় জটাফটা রয়েছে, তার হয়তো ভর হয়, ওই পূর্ণা দেবীর ভর হয়। মানে ওখানকার আমি মানে বাইরে গেলেই দেখি যে প্রচুর মানুষ এরকম ওই ভর হয়, তখন ওই ত্রিশূল নিয়ে বা কিছু নিয়ে নাচানাচি করে। গঙ্গোত্রী যাওয়ার সময় দেখেছিলাম গঙ্গোত্রী মন্দিরের কাছে। তো এখানেও দেখলাম ওই মানে কোনো একজন বয়স্ক মহিলা, প্রৌঢ়া বলা যেতে পারে, তার মাথায় জটা রয়েছে। তো তিনি ওই মন্দিরের সামনে ত্রিশূল নিয়ে নাচছেন, প্রচন্ড নাচছেন, অর্থাৎ দেবীকে তিনি ওই নৃত্য দ্বারা তুষ্ট করছেন। বেশ সুন্দর, কিন্তু মানে খুব ভালোভাবে তিনি ওই নৃত্যরতা, এবং সমস্ত মানুষ হাত জোড় করে দেখছে। তো আমাদের আগে একজন স্থানীয় মানুষ দাঁড়িয়েছিলেন। তো আমি কৌতূহলে সামনে গিয়ে দেখে সে দিদিকে বললাম যে বেশ ভালো একজন মানে মায়ের সামনে নাচছেন। যদিও তার জটা হয়তো মানে গ্রামের মানুষ, তার চেহারা তত বেশি মানে ইমপ্রেসিভ না হলেও তিনি যে মানে ভঙ্গিতে নাচছেন সেটা কিন্তু দর্শনীয়। তো সেই কথা বলার পরে ওই সামনের যে ভদ্রমহিলা, তিনি হচ্ছেন লোকাল। তিনি বললেন উনি হচ্ছেন একজন যোগিনী। তো ওই যোগিনীর বাড়ি হচ্ছে টনকপুরে। তিনি প্রতি বছর এই দুবার আসেন ওই মন্দিরে, এবং তার মানে ওই সময়টাতে মা তার উপরে মানে যেন ভর হয়, এবং ওই মাকে নৃত্য গীত দ্বারা তুষ্ট করেন। এবং সামনে আমরা অনেক ভাগ্যবান যে তার ওই যোগিনীর যে দেবতাকে তুষ্ট করার যে দৃশ্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ যোগিনীকে তো এর আগে যারা এসেছে বা এর পরে যারা আসবে তারা তো দেখতে পাবে না, কারণ যোগিনী তার পুজো দিয়ে চলে যাবেন, কিন্তু আমরা ভাগ্যবান যে সেটা দেখতে পেয়েছি। যাই হোক, আমাদেরও ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে, একজন মানে ওই স্থানীয় যোগিনী, তিনি ওই টনকপুরবাসী, তাকে আমরা দেখতে পেলাম। তো কিছুক্ষণ নাচার পরেই দেখলাম তিনি একদম পুরো সেই মূর্ছিতা হয়ে গেলে যেরকম হয়, তিনি পড়ে গেলেন। এবং তারপর তার অন্যান্য মানুষজন, তার লোকাল যারা, তারা সব তাকে দৌড়াদৌড়ি করে সরিয়ে নিয়ে গেল। তারপর দেখলাম আমাদের লাইনটাও এগোচ্ছে এবং পুজো দেওয়া হলো। তো তারপরে আমরা গেলাম পুজো দিতে। সেখানে আমরা কিছু ঠাকুরের জন্য শাড়ি নিয়ে গিয়েছিলাম, ওগুলো পেয়ে পুরোহিতজি খুব খুশি হলেন। তারপরে মাকে চুনারি নিয়ে গিয়েছিলাম, সেগুলো পরিয়ে দিলেন। আমাদের হাতেও একটা করে মায়ের যে চুনারি অন্য সবাই মানুষ দিয়েছে, সে একটা দিয়ে বললেন যে ঘরে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দেবে। এবার তারপরে ধূপ টুপ জ্বালিয়ে পুজো করে আমাদের খুব তৃপ্তি হলো, খুব সুন্দর। হাতে একটা সুতো বেঁধে দিলেন, লাল সুতো, এবং আরেকটা সুতো হাতে দিয়ে বললেন ওখানে একটা খুব প্রাচীন গাছ আছে, সেই গাছের গায়ে ওই সুতোটা নিজের যা কিছু ইচ্ছা, সেই ইচ্ছার কথা বলে মা যাতে পূর্ণ করেন, যাকে মানত করা বলে, সেই পূর্ণ যাতে করেন, তো সেই জন্য ওটা গাছে বেঁধে দিতে বললেন। আর পুরোহিতজি আরো একটা কথা বললেন যে আজও মাতাজি প্রত্যেক রাতে সিংহপৃষ্ঠে এই অঞ্চলটা ঘুরে বেড়ান, এবং তার সমস্ত সন্তানদের দুঃখ দুর্দশা তিনি দূর করেন। এবং কপালে ওই কাজলের মতন একটা এই করা রয়েছে, সে একটা টিপ কপালে লাগিয়ে দিলেন। এবং সকলে ভালো থাকুক, আমরা এটাই প্রার্থনা করি সব জায়গায়, যে সবাই আমাদের চেনা অচেনা সমস্ত মানুষ যেন ভালো থাকে, আমাদের দেশ যেন ভালো থাকে,
এবং আমাদের রাজ্য যেন ভালো থাকে। তো এই প্রার্থনা জানিয়ে তো আমরা নামতে শুরু করলাম। নামার পথে তো কোনো কষ্ট নেই, সিঁড়িপথটা নেমে এসে তারপরে টুনসাসে আমরা প্রায় 1.5 ঘন্টার মধ্যে টুনসাসে ফিরে এলাম। তো ভৈরব দেবতাকে ওইখানে প্রণাম করা হলো, ভৈরব দেবতার মন্দির। তারপরে ফেরার যাত্রী যখন ওই সম্পূর্ণ হলো, তখন জিপ ড্রাইভার ওই 2 কিলোমিটার পথ এগিয়ে নিয়ে আমাদের এগিয়ে দিয়ে গেলেন ঠুলিঘাটে। ঠুলিঘাটে তো আমাদের মনোজ ভাইয়া দাঁড়িয়ে আছে। মনোজ ভাইয়া দেখলাম ক্রমাগত ঘড়ি দেখছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, মনোজ ভাইয়ার কাছে চলে এলাম। মনোজ ভাইয়া বললো, বেশ তোমাদের ঠিকঠাক দর্শন হয়েছে? আমরা বললাম হ্যাঁ। তো তারপরে আবার আমাদের গাড়িতে তুলে নিয়ে টনকপুরের যে কে মানে কুমায়ুন বিকাশ মণ্ডলের যে বাংলো, সেখানে নিয়ে চলে এলেন এবং বলে দিয়ে গেলেন যে পরের দিন সকালবেলা আমরা 7:30টার মধ্যেই বেরিয়ে যাব, কারণ আমাদের ওই মায়াবতী ঘুরে তারপরে পাতাল ভুবনেশ্বর যেতে হবে। তো এই সমস্ত আলোচনা হয়ে তো আমরা খুব আজকে আনন্দিত, কারণ দিনটা এত সুন্দর একটা দর্শন হলো। কষ্ট হয়েছে খুবই, কিন্তু দর্শনটা খুব সুন্দর হয়েছে। এবং এই পূর্ণাগিরি মাতাতে আমাদের পশ্চিমবঙ্গের লোক খুব বেশি যায় না, তো যাওয়াটা কিন্তু খুব কষ্টকর নয়। হাওড়া থেকে লখনৌ যাবার ট্রেন, সেখানে তারপরে ওখানে উপাসনা রয়েছে, দেরাদুন এক্সপ্রেস রয়েছে, হিমগিরি এক্সপ্রেস রয়েছে, অমৃতসর মেল রয়েছে। এবং কিন্তু অমৃতসর মেলের সঙ্গে নৈনি এক্সপ্রেসের সময়টা খুব ভালো মিলে যায়। এবং তারপরে ওই যে আমরা যেভাবে গেলাম, যে নৈনি এক্সপ্রেসের সঙ্গে টনকপুরগামী যে বগি পিলভিটের প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে দেয়, ঠিক সেইভাবে। আর টনকপুর থেকে পূর্ণাগিরি মাতা জিপ ঠিক করা যায়, বা ওখানে কোনো গাড়ি নিয়ে ওই পূর্ণাগিরি মাতা ঘুরে চলে আসা যায়। ভীষণ ভালো লাগে। এবং আমাদের ভারতবর্ষে এরকম কোণে কোণে কত মন্দির রয়েছে, কত পাহাড়ের ওপরে দেবতারা বসে আছেন, আর আমরাও ওই পাহাড়ের ওপরে গিয়ে দেবতাকে দর্শন করতে পারলে মনটাও ভীষণ শান্তি হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের দিন একটা অন্য আর এক দেবস্থানে গিয়ে আমরা আমাদের কথা আবার গল্প করব। ভালো থাকুন, তার মধ্যে সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।